দর্শক, আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। 3 মে শুরু হবে সারা দেশে। বিগত সরকারগুলি 2020 ডিসেম্বরের পর এই টিকা কার্যক্রমটা অব্যাহত রাখেনি, বিধায় মিজেলসের আক্রমণটা বেড়ে গিয়েছে। আজও রাজশাহী ও ঢাকায় আরো 6 জনের মৃত্যু। জ্বালানির জন্য কাটেনি দীর্ঘ অপেক্ষা, ডিপো থেকে মিলছে কম বলছে পাম্পগুলো। আমার গাড়ি বন্ধ হয়ে গেছে, ধাক্কাইতে ধাক্কাইতে পুরো শরীরে ঘামটা অবস্থা খারাপ। আনুষ্ঠানিক যে পাম্পগুলি আছে চাহিদা তুলনায় অনেক কম, সেই গ্রাহকগুলি বাধ্য হয়ে এখানে আসতেছে। মার্কেট বন্ধের সময়সীমা বাড়ল 1 ঘন্টা। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তা দিতে আগ্রহী ওয়াশিংটন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করে সংসদে বিল পাশ। জুলাই সনদ বাস্তবায়নে পন্থা নিয়ে সরকার ও বিরোধী দলের বিতর্ক। যমুনা টেলিভিশনের 1 যুগ বর্ষপূর্তিতে রাজনৈতিক দলসহ নানা শ্রেণী পেশার মানুষের অভিনন্দন, শুভেচ্ছা, কোটি প্রাণের আস্থা, ভালোবাসা ধরে রাখার আশাবাদ। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে দুদিনের অবিরাম চেষ্টা, ইরানে বিধ্বস্ত মার্কিন বিমানের কো পাইলট উদ্ধার। তেহরানের হাত থেকে রক্ষা পেতে 2টি C-130 বিমান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। সংক্রমিত হয়ে প্রতিদিনই ঢাকার হাসপাতালগুলোতে বাড়ছে হামের রোগী। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের শিশু ওয়ার্ডে গেল 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 72 জন। সকালে এক শিশুর মৃত্যুর খবরও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা তাদের। এদিকে হাসপাতাল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিক রয়েছে সরকার। রোগীদের কারো বয়সই 2-3 বছরের বেশি নয়। জাগতিক জটিলতা না বোঝার বয়সে তীব্র যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে নিষ্পাপ এসব শিশু। হামের কারণেই তাদের এই করুণ দশা। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের তথ্য, হামে আক্রান্ত হয়ে 300 রোগী ভর্তি রয়েছেন এখন। শনিবার 72 জন শিশু ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেও সমসংখ্যক ভর্তিও হয়েছে। কমবেশি সবারই উপসর্গ এক। আসছি কালকে রাত্রে 12টা বাজে, ওনারা ট্রিটমেন্ট করতেছে, ভালোই করতেছে, কিন্তু ওর জ্বরটাই কমতেছে না। এখনও জ্বর 102, 103 এরকম, এই নিচে নামতেছে না জ্বর। জ্বর আসছিল প্রথম জ্বর আসার পর পরে মরছে। ঠান্ডা, জ্বর, কাশি। 5 দিন থেকে জ্বর আর ছোট ছোট গায়ে হাম উঠছে। আমি কামরাঙ্গীর চর থেকে আসছি। বাচ্চার অবস্থা অনেক সিরিয়াস ছিল, শ্বাসকষ্ট ছিল, মুখে গা ছিল, তার জন্য এখান থেকে ঢাকা মেডিকেল থেকে আমাদেরকে রেফার করছে। এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে হাম আক্রান্ত অনেক রোগী ঢাকায় আসছে চিকিৎসা নিতে। কোনো শিশু চিকিৎসা নিচ্ছে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে। সিস্টার আসছে, ডাক্তার আসছে, ওনারা দেখছে, দেখার পরে বললো আপনার বাবুর তো ওই হামের র্যাশ এগুলো নাই, ঠান্ডা জ্বর যেহেতু কমছে আপনার এখানে থেকে লাভ নেই। এই যে চোখ খুলতে পারে নাই 2 দিন, আবার হাম বাইর হয়েছিল, আবার ঠান্ডা, কাশি, নিউমোনিয়া ধরছিল। হাম হলে সাধারণত দেখা যাচ্ছে বাসা বাড়িতে রাখলে একটু যত্ন নিলে, কেয়ার করলেই সুস্থ হয়ে যায়, কিন্তু এরকম একটা যে জটিল পর্যায়ে চলে যায় এটা আমরা কখনো এ ধরনের কল্পনা করি না। দুপুরে হাম রোগীদের খোঁজ খবর নিতে ডিএনসিসি হাসপাতালে আসেন উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। জানান, জনবল ঘাটতি থাকলেও চিকিৎসায় কোনো কমতি নেই। আমরা নতুন কিছু পরিকল্পনা এখানে করা যায় কিনা সেই কারণে কিন্তু আশা। তো আমরা আশা করছি এখানে যেভাবে চিকিৎসাগুলো দেওয়ার কথা তারা চেষ্টা করছে, বাট এখানে নার্সিংয়ের বা ডাক্তারের কিছু অভাব আছে। এরপরে আমরা যেই ডিভিশনগুলোতে আমরা যেমন ভ্যাকসিনেশনের কথা বললাম সেটাকে যদি চালু করতে যাই আমাদের একটু উপরে জায়গাও আছে।
অন্য হাসপাতালের মতোই ডিএনসিসিতে সুযোগ সুবিধা বৃদ্ধির কাজ চলছে বলে জানান উত্তর সিটির প্রশাসক। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হাম প্রতিরোধে 3 মে থেকে সারা দেশে শুরু হবে বিশেষ টিকা কর্মসূচি। এর আগে 12 এপ্রিল শুরু হবে ঢাকা সহ আরও 2 সিটি কর্পোরেশন এলাকায়। সকালে ঢাকার নবাবগঞ্জে হামের টিকা কর্মসূচির উদ্বোধনের সময় সব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। টিকা দেয়ার সিরিঞ্জের ঘাটতি নেই বলেও নিশ্চিত করেছেন মন্ত্রী। বয়স পেরিয়েছে 3, কিন্তু নেওয়া হয়নি হামের টিকা। তাই মায়ের হাত ধরে রোববার টিকা কেন্দ্রে এসেছে অহনা রানী। হামের টিকাটা আমি পাই নাই, যখন আমি দিতে চাইছি তখন আনি নাই। ম্যাম বললো কি টিকাটা পাওয়া যায় নাই। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অহনার বয়সী আরও অনেক শিশুকে পাওয়া গেল, যাদের কোনো কারণে হামের টিকা নেওয়া হয়নি। হামের প্রকোপ বাড়ায় বিশেষ ক্যাম্পেইনে টিকা পাচ্ছে তারা। হামের টিকা দেওয়া নেই, আর বাচ্চার বয়স 3 বছর আর 1 মাস বাকি। এখন যেহেতু এই হাম প্রতিরোধ করার জন্য আমাদের এই হাম টিকাটা দেওয়া দরকার, বাচ্চাদের সুস্থতার জন্য। হামের টাকা দেওয়া হয়নি, এর জন্যই তো আসছি হামের টাকা দিতে। আমার বাচ্চার বয়স 4 বছর, এখন আর কি দেওয়া হয়নি টিকা। টিকা কর্মসূচির উদ্বোধনের কথা ছিল সকাল 9টায়, পরে তার দেরি হয় 2 ঘন্টা। এর আগে টিকার জন্য নিবন্ধন করতে হয় অভিভাবকদের। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকার সময় মতো টিকা দেয়নি বলেই পরিস্থিতির অবনতি হয়েছে। বিগত সরকারগুলি 2020 ডিসেম্বরের পর এই টিকা কার্যক্রমটা অব্যাহত রাখেনি বিধায় মিজেলসের আক্রমণটা বেড়ে গিয়েছে। চ্যালেঞ্জ ওইটাই ছিল যে আমরা এখন টিকাটা দিতে পারি কি না, কারণ আমরা যেই টিকাটা কিনতে যাচ্ছি ওই টিকাটার টাকা দেওয়া হয়েছে এডিবি দিয়ে ইউনিসেফের মাধ্যমে। ইট উইল টেক মোর 1.5 মান্থ। কোনো স্বল্পতা নেই, বরং বেশি আছে। 54 মিলিয়ন সিরিঞ্জ আছে, আমাদের দরকার অনেক কম। প্রথম পর্যায়ে টিকা দেয়া হচ্ছে 30 উপজেলায়। 12 এপ্রিল থেকে দেয়া হবে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে। আর 3 মে থেকে পুরো দেশে চলবে এই টিকা কর্মসূচি। আপনারা অভিভাবকদের বুঝিয়ে নিকটস্থ হাসপাতালে আপনারা পাঠিয়ে দেবেন, যাতে করে একটা সন্তান আমাদের এই অনাগত সময়ে যাতে মৃত্যুর কুলে ডলে না পড়ে, কোনো মায়ের বুক যেন খালি না হয়, আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের টিকা কর্মসূচির জন্য রাখা হয়েছে 2 কোটির বেশি টিকা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে শনিবার দুপুর থেকে আজ সন্ধ্যা পর্যন্ত রাজশাহী মেডিকেলে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে সকালেও 1 শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গেল 3 মাসে রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হল 43 জনের। এদিকে রাজশাহী মেডিকেলে রোগটির উপসর্গ নিয়ে নতুনভাবে ভর্তি হয়েছে 125 জন। গত 24 ঘন্টায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 36 জন রোগী। পাবনা, ময়মনসিংহ, বরিশাল, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এতে অভিভাবকদের মাঝে ছড়িয়েছে আতঙ্ক। জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ওপর কোনো দেশের বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। সাশ্রয়ী দামে সরকার যে কোনো উৎস থেকে এই তেল কিনতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতের পর মন্ত্রী এ কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তিনি প্রধানমন্ত্রীর হাতে 2টি ছবি ও হোয়াইট হাউসের একটি রিপ্লেকা তুলে দেন, যার একটি ছবিতে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রেসিডেন্ট জিমি কার্টার, আর অপর ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীতে দুদেশের সম্পর্ক কেমন হবে, উন্নয়ন ও রোহিঙ্গাদের সহযোগিতা অব্যাহত রাখা নিয়ে আলোচনায় গুরুত্ব পায়। এছাড়া বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি।
দু নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। ইস্টার সানডে উপলক্ষে এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দল। এ সময় প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি উত্থাপন করেন তারা। পুনরুত্থান দিবসটি যেন জাতীয়ভাবে ছুটির দিন ঘোষণা করা হয়। দ্বিতীয় দাবি ছিল আমাদের ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট যেন পুনর্গঠন করা হয়। এই দুটি বিষয় গুরুত্ব ছিল এবং মত বিনিময় ছিল, এবং আমরা অত্যন্ত খুশি এবং কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তিনি আমাদের জন্য প্রয়োজনীয় যেটা করা দরকার সাধ্যের মধ্যে এটা করবেন। আরেকটি দাবি আমাদের ছিল সংরক্ষিত নারী আসনে যেন একজন খ্রিস্টান প্রতিষ্ঠানদের মধ্যে থেকে একজন নারীকে নির্বাচন করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। Korean super spicy flavor in Mr. Noodles. Oh, bro, what a jal. দর্শক, যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে আছেন আমাদের সহকর্মী আলামিন হক। সেখানে যমুনার টেলিভিশনের এক যুগ পূর্তি নিয়ে এক আয়োজন চলছে। সেই আয়োজনের সরাসরি আপনাদেরকে জানাতে চাই এবং সেটি জানাতেই আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী আল আমিন হক অহন। তার মাধ্যমে জানাবো সেখানে আসলে কি চলছে, কি ধরনের আয়োজন এবারের বর্ষপূর্তি ঘিরে চলছে। অহন, একটু জানাবেন যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তির অনুষ্ঠান কেমন চলছে, মূলত কি বলছেন শুভেচ্ছা জানাতে আসা শুভাকাঙ্ক্ষীরা? তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে। নানা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন পেশার মানুষ সেখানে যুক্ত হয়েছেন, জানবো আপনার মাধ্যমে। এক যুগ পূর্তি উৎসব, সেই উৎসবেই চলছে। শত শত মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার, আপনি বলছিলেন নানান পেশার মানুষ এখানে এসেছেন, শুভেচ্ছা জানাচ্ছে। আমি সেই দৃশ্য সরাসরি দেখাতে চাই। এটি একটা অংশ, দুটি হলের সমন্বয়ে একটি উৎসব চলছে। এখন পর্যন্ত অতিথিরা আসছেন, সেই আসা শুরু হয়েছে সন্ধ্যা 7টার পর থেকে, এবং আমরা দেখছিলাম সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। একই কথাই সবাই বলছিলেন যে যমুনা টেলিভিশন যে সাহসের বিষয়টি জানিয়েছিল এক সময়ে, এখনও সেটি জানিয়ে যাচ্ছে, এবং সেই যে সাহস ধরে রাখা সেটি প্রত্যাশা তাদের। সাধারণ মানুষ এখানে এসেছে, তারাও কিন্তু সেই কথা বলছেন। আমলা, সরকারি চাকরিজীবী যারা আছেন সবাই এখানে এসেছেন, এবং আমি দেখছিলাম যমুনা টেলিভিশনের পক্ষ থেকেও তাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছিল। একই সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছাও জানাচ্ছেন অতিথিরা। তাদের মনের কথাগুলো তারা বলছিলেন, এবং একই কথা আমি যেমনটি বলছিলাম যে যমুনা টেলিভিশন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা, এবং সেটিকে ধরে রাখার যে প্রয়াস সেটি নিশ্চয় আগামীতেও থাকবে। আপনি দেখছেন যে যমুনা টেলিভিশনের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে, এখন আপ্যায়ন পর্বটি সেটিও চলছে, এবং সেই আপ্যায়ন পর্বের কথা যদি আমি বলি, সেখানে অতিথিরা তাদের আপ্যায়ন গ্রহণ করছেন, এবং এইসব অতিথি বরাবরের মতোই বলে আসছেন যে যমুনা টেলিভিশন সাহসী ভূমিকা, সত্য প্রকাশের যে অঙ্গীকার, সেটি সাংবাদিকতার মাধ্যমে যমুনা টেলিভিশন দেশে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, এবং সেটি নিশ্চয়ই ভবিষ্যতে রাখবে, সেই প্রত্যাশার কথা বলছেন সাধারণ মানুষ। কিংবা এখানে যারা এসেছেন, রাজনীতিবিদ এসেছেন, ব্যবসায়ীরা এসেছেন, খেলার মাধ্যমে যারা একসময় মাঠ দাপিয়ে বেরিয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। এবং আমি বলছিলাম যে মূল আনুষ্ঠানিকতা এবং আপ্যায়ন একই সঙ্গে সব পর্বই চলছে। আমরা দেখছিলাম যে যারা এখানে এসেছেন সেই যে লিস্টটি সেটি বেশ লম্বা, এবং আমি যেমনটি বলছিলাম ভবিষ্যতেও যমুনা টেলিভিশন দেশের সাংবাদিকতায় একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে ভূমিকা রাখবে, এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। এই যে এখানে যত অতিথি আছে তারা সেই কথাগুলোই বলছিলেন। আমি যেমনটি বলছিলাম যে যারা একসময় মাঠ কাঁপিয়ে বেরিয়েছেন,
সেই ক্রীড়াঙ্গনের লোকজন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারাও একই কথাই বলছিলেন এবং সেই কথাটি হচ্ছে যমুনা টেলিভিশন যে সাহসের বিষয়টি বারবার দেখিয়েছে, নিশ্চয়ই ভবিষ্যতেও সেটি বজায় রাখবে এবং যমুনা টেলিভিশন সেই প্রত্যয় ব্যক্ত করেছে। যমুনা টেলিভিশনের ফাহিম আহমেদের সিইও তিনিও কিন্তু বারবার একই কথা বলেছেন যে সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটি পূরণ করতে তারা চান। এখন আপনার মাধ্যমে জানছিলাম এবং সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছেন এবং তারা এসে সবারই পছন্দের ভালোবাসার টেলিভিশন যমুনা টেলিভিশনকে তারা তাদের মতো করে শুভেচ্ছা জানাচ্ছিলেন। আমরা সে কথাই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ অহন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এর আগে যমুনা ফিউচার পার্কে জমকালো আয়োজনে উদযাপিত হচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তির এক আয়োজন। উৎসবে যোগ দিয়েছেন রাজনীতিবিদ, আমলা ও নানা শ্রেণী পেশার মানুষ। যমুনা ফিউচার পার্কে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও ফাহিম আহমেদ। অতিথিরা ফুল দিয়ে যমুনা টেলিভিশনকে শুভেচ্ছা জানান এবং সাহসী সাংবাদিকতার প্রশংসা করেন। তারা বলেন, এক যুগের এই পথ চলায় সত্য প্রকাশে আপোষহীন থেকেছে যমুনা টেলিভিশন। সাধারণ মানুষের কথা তুলে ধরে প্রতিষ্ঠানটি গণমাধ্যমে অনন্য অবস্থান তৈরি করেছে। প্রতিকূল পরিস্থিতিতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশের জবাবদিহিতা নিশ্চিতে যমুনার ভূমিকা তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। যমুনা টেলিভিশন আগামীতেও পেশাদারিত্ব ও সাহসিকতার এই ধারা বজায় রেখে দর্শকের আস্থা ধরে রাখবে এমন প্রত্যাশা তাদের। টেলিভিশন আজ এক দর্শক নন্দিত জুলাই সনদ বাস্তবায়ন পন্থা নিয়ে সরকার ও বিরোধী দলের বিতর্ক আজও চলমান ছিল। জাতীয় সংসদে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংবিধানের মৌলিক আদর্শ নিয়ে সরকারি দলের অবস্থান তুলে ধরেন। সংসদ নেতা তারেক রহমানের পক্ষ থেকে বক্তব্য রাখছেন। উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, ৭১-এর বিজয়ের সাথে অন্য কিছুর তুলনা চলেই না, কিন্তু বিরোধী দল সংস্কারের নামে ৭১ এবং ২৪-এর চেতনাকে সমান করার চেষ্টা করছে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ কাটাছেঁড়া করে আওয়ামী লীগ সরকার সংবিধানের যে অবস্থা করেছিল সেই পরিস্থিতি বিএনপি চেয়ারপারসন সেই বক্তব্য রেখেছিলেন। কিন্তু এখন উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনীকে বাতিল করেছে, সংবিধানের পুরনো কাঠামোকে ফিরিয়ে এনেছে। এর আগে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংবিধানের যেসব ধারা ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সেগুলো উপড়ে ফেলে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। জুলাই অভ্যুত্থান, ৯০-এর গণ আন্দোলন ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি। এদিন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাশ করা হয়। সংসদে তৃতীয় নোটিশটি দিয়েছেন পাবনা। যে প্রস্তাবটা এখানে আলোচিত হচ্ছে এখনো আমরা জানতে পারলাম না অনুরূপ আরেকটা প্রস্তাব ৩০ তারিখ যেটা উত্থাপিত হয়েছিল মার্চ মাসের, সেটা আর কি হলো? সেটা যদি কোনো কিছু না হয়ে থাকে তাহলে পেন্ডিং একটা বিষয়ে প্রস্তাব থাকা অবস্থায় আরেকটা মুলতবি প্রস্তাব আসতে পারে কিনা আমি এই কার্যপ্রণালী বিধি পড়ে এটা বুঝতে পারি নাই। যেহেতু আমি নবীন সদস্য, আমাকে একটু বুঝিয়ে দিলে আমি খুশি হব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কবরে প্রশান্তিতে শুয়ে আছেন। তিনি বলেছিলেন, আমি অনেকের সাথে কন্ট্রাডিক্ট করে বলছি, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। এটা একটা মেটাফোর। উনি বলেছিলেন এই সংবিধানের পঞ্চদশ সংশোধনীকেই উদ্দেশ্য করে যে এই সংশোধনী ছুঁড়ে ফেলে দেয়া হবে। রাজধানীতে আজও দিনের শুরুতেই জ্বালানি তেল সংগ্রহে কয়েক কিলোমিটারের দীর্ঘ সারি দেখা গেছে ফিলিং স্টেশনগুলোয়। ভোর থেকেই অপেক্ষায় ছিল গ্রাহকরা। তাদের অভিযোগ, অবৈধভাবে মজুত করার কারণে এই তেলের সংকট। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত। জানান, প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণে তেল পাচ্ছেন তারা। তবে মজুতদারির অভিযোগ পাম্প কর্তৃপক্ষ দোষারোপ করছেন গ্রাহকদের। পাম্পে পাম্পে ব্যক্তিগত গাড়ি আর মোটরবাইক চালকদের দীর্ঘ সারি, সবারই অপেক্ষা জ্বালানি তেলের জন্য।
নিকুঞ্জের একটি ফিলিং স্টেশনে যানবাহনের সারি ছিল দুদিক থেকেই। একদিক ছাড়িয়ে যায় কুর্মিটোলা হাসপাতাল, আরেক দিক চলে যায় খিলক্ষেতের স্থানীয় এলাকার ভিতরে। তেল নিতে যারা এসেছেন তাদের অধিকাংশই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে। ডিপো থেকে ফিলিং স্টেশনে তেল লোড হওয়া মাত্র অনেক জায়গায় গ্রাহকদের হর্ষধ্বনি দিতে দেখা যায়। 12 মিনিট কম 11টা বাজতেছে, এখনো হচ্ছে আমরা তেল পাচ্ছি না। ফজরের আজানের পর থেকে তেলটা দেওয়া শুরু করে, তাইলে আমরা সবাই ডিউটিতে যাইতে পারি। আজকে আমি ডিউটি করতে যাইতে পারি নাই, আমার স্যালারি অফিসে কাইটে দিবে, কিচ্ছু করার নাই ভাই। এখন তো এদিকে পাওয়া যায়, অন্য অন্য জায়গায় পাওয়াই যায় না। অনেক গ্রাহক রাত থেকেই লাইনে দাঁড়ানো, গাড়িতে জ্বালানি না থাকায় নিরুপায় হয়ে দীর্ঘ সময় ধরে অবস্থান। সিরিয়াল কিন্তু সে জামতলা পার হয়ে এলাকার ভিতরে ঢুকে গেছে। আমার গাড়ি বন্ধ হয়ে গেছে, ধাক্কাইতে ধাক্কাইতে পুরো শরীরের ঘামটা অবস্থা খারাপ। পরে গেছে এক লোকাল দোকানে 200 টাকার নিচে তেল দিবেই না। আমি আধা বেলা সময় সপ্তাহে একদিন ছুটি পাই। আমি একদিন ছুটির ভিতরে যদি আমি আধা বেলা সময় এখানে কাটাই, তাহলে আমার বাকি কি আর কাজ নেই ভাই। অধিকাংশ পাম্প কর্তৃপক্ষই বলছে তেল সরবরাহ স্বাভাবিক। মাঝে মধ্যে সরবরাহ কম হলেও প্রভাব পড়ার কথা না বলে দাবি করেন অনেকে। তবে এবার এমন হওয়ার কারণ গ্রাহকদের মাঝে বিরাজমান আতঙ্ক থেকে অতিরিক্ত কেনার প্রবণতা। আনুষঙ্গিক যে পাম্পগুলি আছে চাহিদা তুলনায় অনেক কম, সেই গ্রাহকগুলি বাধ্য হয়ে এখানে আসতেছে। আন্তর্জাতিক পর্যায়ে যে ক্রাইসিস, সেই ক্রাইসিস মোতাবেক আমরা তেল ভালো পাচ্ছি। প্রত্যেকটা পাম্পেই অভিযোগ আছে যে বাইক একবার এসে তেল নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে খালি করে আবার সে পুনরায় সিরিয়াল দিচ্ছে। একটা বাইক যে যৌক্তিকভাবে 10 লিটার তেল একদিন শেষ করতে পারে না, তো তখন দেখা যাবে তো মানুষ এমনি আশা কমে যাবে যখন সে একটা সার্ভিলেন্সের মধ্যে চলে আসবে। গ্রাহকরা যেন অতিরিক্ত জ্বালানি তেল নিতে না পারে তা নিশ্চিতে অ্যাপ ডেভেলপের কাজ চলছে বলেও আভাস দেন সরকারিভাবে নিযুক্ত অফিসাররা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আগামী 3 মাসের অকটেন পেট্রোলের মজুদ আছে। এখন চেষ্টা চলছে আগামী 3 মাসের ডিজেল সংগ্রহের। দুপুরে সচিবালয় নিজ দপ্তরে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম। প্রতিমন্ত্রী জানিয়েছেন রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ইতিবাচক যুক্তরাষ্ট্র। বলেন আনুষ্ঠানিক ঘোষণা না হলে এ নিয়ে আশাবাদী সরকার। ব্রিফিংয়ে মার্কেট, শপিং মল বন্ধের সময়সীমা 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই সংকটের শুরু। দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য অপেক্ষমানদের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এমন অবস্থায় বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে সরকার। গত দুদিনে নতুন করে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে 61,000 টন ডিজেল। রোববার দুপুরে জ্বালানি তেলের মজুদ নিয়ে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম। বলেন এপ্রিল পর্যন্ত সব ধরনের জ্বালানি চাহিদা পূরণের প্রস্তুতি আছে সরকারের। প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। ডিজেলের ক্ষেত্রে তাই, যে যারা দেশের সাথে আমরা চুক্তিবদ্ধ ছিল বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় তারা অনেকেই ফোর্স মেজর ডিক্লেয়ার করেছে, যে কারণে আমাদেরকে নতুন নতুন সোর্স আমাদেরকে সার্চ করতে হয়েছে এবং আমরা বেশ কিছু ভালো সোর্স পেয়েছি। এবং যদি এটা বাস্তবায়ন হয় আমরা প্রয়োজনে তাদের কাছ থেকে আগামী 3 মাসের জন্য জ্বালানি সংগ্রহ করবার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের চিঠির উত্তর না পাওয়া গেলেও সরকার আশাবাদী বলেন প্রতিমন্ত্রী। আমাদের এই অ্যাপিলটা তারা অত্যন্ত ইতিবাচকভাবে তারা বিবেচনা করবেন বলেছেন। অফিসিয়ালি আমরা এখনো পর্যন্ত কোনো ডিক্লারেশন পাইনি, বাট উই আর অপটিমিস্টিক। আমরা আশাবাদী এখানে আমরা একটা ইতিবাচক সিদ্ধান্ত আমরা পাবো ইনশাআল্লাহ। বিদ্যুৎ সাশ্রয়ে মার্কেট, শপিং মল খোলা রাখার সময়সীমা 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন অফলাইনে ক্লাসের বিষয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনো বুঝতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে, আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব, তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমছেই না।
সংকটের কারণে রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। সবচেয়ে বেশি সংকট এখন রংপুর বিভাগে। কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প। মালিকরা বলছেন চাহিদা মতো তেল না পাওয়ায় ফিলিং স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। প্রশাসনের তথ্য অনুযায়ী পেট্রোল ও অকটেন চাহিদার তুলনায় অনেক কম মিলছে। সংকট রয়েছে ডিজেলেরও। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ বিভাগেও জ্বালানি তেল নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। জ্বালানি তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। তেলের গাড়ি আসার খবর পেলে ফিলিং স্টেশনগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আমরা এখন পর্যন্ত তেল পাইনি, আজকে আবার দাঁড়াইছি, কি যে হবে সামনে বলা যাচ্ছে না। সকাল 10টা থেকে এখানে দাঁড়ায়, 2 লাইন পর্যন্ত এসে দিচ্ছি, ডান পাশ দিয়ে ঢুকতেছে, তারপরে প্রশাসন কিছু বলতেছে না। তেলের মনে হয় সংকট নাই, কিন্তু আমরাই সংকট তৈরি করতেছি। বুলেট দিয়ে দিচ্ছে 12টার দিক থেকে তেল দেওয়া শুরু করবে, এটা কোন পলিসি? তেল তো ছিল তখন থেকে, যদি আমাদের তেলটা দিত তাহলে আমাদের এই রোদের মধ্যে ভোগান্তি ভোগ করতে হইতো না। বোতল নিয়ে অনেকেই আশা হচ্ছিল, তো আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। এরপর প্রশাসন তাদের যতটুকু সম্ভব একজন ফোর্সের একজন লোক পাঠিয়েছে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে অপ্রতুল আমাদের এখানে চাহিদার তুলনায়। বিশ্বের অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও এখন পর্যন্ত সে পথে হাঁটেনি বাংলাদেশ। তবে কতক্ষণ এই সিদ্ধান্ত ধরে রাখা যাবে তা বলা কঠিন, কেননা সরকারের তহবিলে রক্তক্ষরণ হচ্ছে। এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আবার স্পষ্ট করলেন, এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশ হওয়ার জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। পরিবর্তনের অদ্ভুত মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ। আর এক পা এগোলেই জাতিসংঘের হিসাবে মিলবে উন্নয়নশীল দেশের তকমা, কিন্তু তাতে আর মিলবে না সহজ বাণিজ্যের সুবিধা, বাড়বে প্রতিযোগিতা, আর সেই চাপটা সরাসরি পড়বে রপ্তানি খাতে। তাই দায়িত্ব নিয়েই এলডিসি গ্র্যাজুয়েশন পেছাতে আবেদন করে নতুন সরকার। এই ইস্যুতে একাধিক বৈঠকও হয়েছে জাতিসংঘে। বিতর্ক আরও সরগরম হয় রোববার। বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কতটা প্রস্তুত তা জানাতে জাতিসংঘের সাথে যৌথ মতবিনিময়ের আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। গবেষকরা বলেন, রাজনৈতিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের গড় আয় কিংবা বৈষম্য সূচক ভালো। বৈশ্বিক সংকটের ধাক্কা সব দেশেই লেগেছে, তাই আলাদা করে বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাবে কিনা তা জানা যাবে জাতিসংঘের মূল অধিবেশনে। বৈশ্বিক সংকটের ধাক্কা সব দেশের উপরই আছে। কোভিড মহামারী, রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ, কোনো কিছুই এর বাইরে নয়। এজন্য অনেক অর্থনীতি কিছুটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। তবে মনে রাখতে হবে, এলডিসি গ্র্যাজুয়েশনে সংকট মানে শুধু পেছনের দিকে হাঁটা নয়, এটি আপনাকে সামনেও এগিয়ে নিতে পারে। এই সরকার নতুন অর্থনৈতিক মডেল আনতে চায়, যা একটি দুটি খাতের উপর নির্ভরশীল হবে না। ভোগ ও বিনিয়োগের উপর ভিত্তি করে অর্থনীতি চলবে। অযাচিত রেস্ট্রিকশন থাকবে না। আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের পথটি সহজ করে নিতে চাই। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, শুধু সূচকের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে চলবে না। এত সংকটের মাঝেও সরকার নতুন অর্থনৈতিক মডেল আনতে চায়। সেটি করা গেলে উত্তরণ আরো সহজ হবে। Very low equilibrium. So to lift it up from there to where we intend to go, graduation cannot be the answer, quite honestly, পরে আলাদা ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, পণ্য ও সেবার দাম স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে সরকার। আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নেই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। এখন পর্যন্ত বিশ্বে এলডিসি উত্তরণ করতে পেরেছে মাত্র 8টি দেশ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আজ দ্বিতীয় যুগে যাত্রা শুরু করলো আপনাদের প্রিয় যমুনা টেলিভিশন। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় চলছে নানান আয়োজন। আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে যমুনা টেলিভিশনের 1 যুগ পূর্তি উদযাপিত হয়েছে। জেলা প্রেস ক্লাব থেকে শুরু হয়ে কলেজ মোড়ে পর্যন্ত ছিল বর্ণাঢ্য র্যালি। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে যমুনা টেলিভিশন।
জামালপুরের নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী। বিকেলে ভালোবাসার যমুনার ১ যুগ পূর্তি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও স্মৃতিচারণ আয়োজন হয়। এ সময় বক্তারা বলেন, দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগের সংবাদ তুলে ধরে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে গণমাধ্যমটি। নীলফামারীতে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উৎসব হয়েছে। দুপুরে সৈয়দপুর প্রেস ক্লাবে আসেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সমাজসেবী, শিক্ষক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল হক। যমুনা টেলিভিশনের দ্বিতীয় যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটেন তিনি। বক্তারা বলেন, এত বছরের পথ চলায় যমুনা টিভি নাগরিক প্রত্যাশা পূরণ করেছে। কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এবং তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও অস্বীকার করে। এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ভাটারা এলাকায় ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। বলেন, রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের কোনো ধরনের সুযোগ নেই। সব ধরনের বিভেদ বা হিংসার ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় চলমান জ্বালানি সংকট নিয়ে মন্ত্রী জানিয়েছেন, সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। ফখরুল ইসলাম বলেন, পর্যাপ্ত জ্বালানির মজুদ আছে। সরকার এ তথ্য জানালেও কিছু সংখ্যক মানুষ বাইক নিয়ে বারবার তেল নিচ্ছে, যা খুবই দুঃখজনক। আজকে আপনাদের যে বিশেষ দিন স্টার সানডে, এই দিনটি আপনাদের বিশ্বাসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার পর্যাপ্ত জ্বালানির ব্যবস্থা ইতিমধ্যে করেছে এবং এখন পর্যন্ত সেরকম একেবারেই নাই এই বিষয়টা নিয়ে। অনেকগুলো জায়গায় ৮,০০০, ৯,০০০, ১০,০০০, এমনকি ৩০,০০০ ব্যারেল তেল পর্যন্ত পাওয়া গেছে মজুত করা। এটা আপনাদের জনগণকেও কিন্তু এটা রোধ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নয়, এবার পহেলা বৈশাখে শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। এমনটাই জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন তিনি। বলেছেন, পহেলা বৈশাখের শোভাযাত্রার নামকরণ নিয়ে এক ধরনের মত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। নামকরণ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। বিভাজন নয়, বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য ধরে রাখতেই নামকরণ নিয়ে বিতর্কের অবসান প্রয়োজন বলেও মনে করেন সংস্কৃতি মন্ত্রী। সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে। যাদের মতো যাদের অন্তরে ঢোল, বাদ্য, পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘনক শোভাযাত্রা। ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএমপি। অভিযানের শেষ দিনে নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও এলিফ্যান্ট রোডে অভিযান চালানো হয়। আগাম কোনো নোটিশ ছাড়া অভিযান চালানোয় ক্ষোভ জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে চলাচলের সুবিধা হওয়ায় পথচারীরা সাধুবাদ জানায়। ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, অবৈধ দখল পার্কিংয়ের দায়ে জরিমানা ও মামলা করা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট এলাকা ফুটপাত সহ দখলে ছিল সড়কের বেশিরভাগ অংশ। যানবাহন দূরে থাক, মানুষের হাঁটার উপায় ছিল না। পথচারীদের সুবিধার জন্য রোববার সেখানে অভিযান চালায় ডিএমপি। অভিযানের খবর পেয়ে আগেই মালামাল সরিয়ে নেয় ক্ষুদ্র ব্যবসায়ীরা, কিন্তু ক্ষোভ জানান নোটিশ ছাড়া এমন পদক্ষেপ নেয়। তবে ফুটপাত দখলমুক্ত করায় সাধুবাদ জানান সাধারণ মানুষ। 10,000 জরিমানা করছে কোনো কিছু না বলেই। আর এই যে এই দোকানগুলো আপনার এদিকে আমরা ঘুরান না, দেখেন না, এগুলো কি অবৈধ না? বাইরে একটা পিরিচ ছিল, এই জন্য আমাকে 20,000 টাকা জরিমানা করে হ্যান্ডকাপ লাগাইছে হাতে। ছেলে সন্তান খাইছি, কইরা ফিরা খাইছি। যদি আপনারা কিছু কইরা দেন তো আমরা কইরা কইতে খাইতে না। টাকা নিয়ে নামা উঠা আমার অনেক কষ্ট হয়, তো এটা তো অনেক উপকার হবে যদি এটা যদি উঠা যায়, উচ্ছেদ থাকে। আমাদের এখানে আসা যাওয়ার সুবিধা হবে এখানে, তাছাড়া তো নর্মালি আসতে অনেক সময় লাগে, যে ভিড়, হেঁটে যেতেও প্রবলেম হয় আর কি। উচ্ছেদ করে দেওয়ার পরে এখন রাস্তাটা ফ্রি মনে হচ্ছে। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ অবকাঠামো ভেঙে দেওয়া হয়েছে। পুনরায় দখল না করতে সতর্ক করেন তিনি। সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে সরিয়ে দেওয়ার জন্য। আমি দেখছেন যে জায়গায় দাঁড়িয়ে থেকে এটা রিমুভ না হওয়া পর্যন্ত আমি যাচ্ছি না।
তারপর ওরা আসছে, ওদেরকে আমরা আবার সতর্ক করছি ওরা যেন চলে যায়, চলে না গেলে আমরা পরবর্তী ওনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। এবং আমরা কোনো মালামাল নিয়ে দেখবেন, আমরা কোনো মালামাল না নিয়ে ওরা যে স্ট্রাকচার ব্যবহার করে ব্যবসাগুলো পরিচালনা করে, এই যে কাঠের চৌকি, তারপর বিভিন্ন ফ্রেম, এইগুলো আমরা উঠিয়ে নিয়ে যে ডাস্টবিনে আমরা ডাম্পিং করে দিব। কাজে বাধা দেওয়ায় 3 জনকে আটক ও 16 দোকানিকে 84,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ পার্কিংয়ের জন্য 50টি মামলা করেন ম্যাজিস্ট্রেট। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম জটিল অপারেশনের মধ্য দিয়ে উদ্ধার করা হয়েছে ইরানের নিখোঁজ মার্কিন কো পাইলটকে। শনিবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সমন্বিত অভিযান চালায় বিশেষ বাহিনী। দুপক্ষের ব্যাপক লড়াইয়ের পর নিরাপদে তুলে নেওয়া হয় বিধ্বস্ত F-15 ফাইটার জেটের এয়ারম্যানকে। অত্যন্ত গোপন ও ঝুঁকিপূর্ণ এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হয়নি বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে আরও একটি এয়ারক্রাফট ভূপাতিতের দাবি করেছে ইরান। শত্রুর ঘরে ঢুকে বের করে আনতে হবে মার্কিন এয়ারম্যানকে। তাই দুদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের অন্যরকম এক লড়াই চলছিল ইরানের দুর্গম পার্বত্য এলাকায়। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে তেহরানের হামলায় F-15 ফাইটার জেট ভূপাতিতের পরপরই প্রথম পাইলট উদ্ধার হলেও সন্ধান মেলেনি কো পাইলট বা এয়ারম্যানের। তার খোঁজে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম এক ঝুঁকিপূর্ণ অভিযান চালায় মার্কিন বিশেষ বাহিনী। বিধ্বস্ত যুদ্ধবিমানের ক্রুর অবস্থান শনাক্তের পর প্রতিনিয়ত রাখা হয়েছে নজরদারিতে। এরপর সাজানো হয়েছে মিশনের পরিকল্পনা। তবে কোন কোন বাহিনী কোন উপায়ে এই অভিযানে অংশ নিয়েছে গোপন রাখা হয়েছে তা। দুদিন ধরে তুলকালামের পর তৃতীয় দিনে ইরানের সাথে ব্যাপক লড়াইয়ের পর নিরাপদেই উদ্ধার হয়েছেন ওই ক্রু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অপারেশনকে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বেপরোয়া অনুসন্ধান ও উদ্ধার অভিযান হিসেবে। তার দাবি যুক্তরাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই অভিযানে। তবে ইরান বলছে অভিযানের সময় আরও একটি মার্কিন এয়ারক্রাফট ভূপাতিত করেছে তারা। এর আগে ইরানও মার্কিন ক্রুর সন্ধানে চালিয়েছিল চিরুনি অভিযান। নিখোঁজকে জীবিত উদ্ধারের বিনিময়ে $৬৬,১০০ পুরস্কারও ঘোষণা করেছিল। এই ঘোষণার পর শত শত মানুষ রওনা দিয়েছিল পার্বত্য এলাকার পথে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এয়ারম্যান উদ্ধারের গোপন অভিযানের সময় নিজেদের দুটি C-130 বিশেষ অপারেশন বিমানও ধ্বংস করে এসেছে মার্কিন বাহিনী, এমন দাবি উঠেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সহ বেশ কিছু মার্কিন গণমাধ্যমে। বলা হচ্ছে উদ্ধার অভিযানের সময় বিমান দুটি ইরানের ভেতরে একটি গোপন এয়ার স্ট্রিপে আটকা পড়ে বা ক্ষতিগ্রস্ত হয়। বিমানগুলোতে থাকা গোপন প্রযুক্তি আর সামরিক সরঞ্জাম ইরানের হাতে না পড়াতেই সেগুলো ধ্বংস করে যুক্তরাষ্ট্র। বিশালদেহী এই বিমানের নাম MC-130J কমান্ডো 2, যা বহুল পরিচিত C-130 নামে। শত্রুপক্ষের যেসব এলাকায় সাধারণ সামরিক বিমান নিরাপদে পৌঁছাতে পারে না, সেসব এলাকায় পাঠানো হয় এই ট্রান্সপোর্ট বিমান। এর মাধ্যমেই গোপনে সেনা পাঠানো কিংবা উদ্ধার অভিযান পরিচালনা করে মার্কিন বিমান বাহিনী। সম্প্রতি ইরানের আকাশসীমায় উঠতে থাকা একটি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত করে ইরানের সামরিক বাহিনী। এ ঘটনায় নিখোঁজ এক এয়ারম্যানকে উদ্ধারে বিশেষ এই C-130 বিমান পাঠায় যুক্তরাষ্ট্র। সফলভাবে পাইলটকে উদ্ধার করা গেলেও ক্ষতিগ্রস্ত হয় দুটি C-130 বিমান। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয় ক্ষতির মুখে পড়া বিমান দুটি মার্কিন বিমান বাহিনী ধ্বংস করে এসেছে। পাইলট উদ্ধারের অভিযানের সময় ইরানের একটি প্রত্যন্ত এয়ার স্ট্রিপে ছিল বিমান দুটির অবস্থান। বলা হয়েছে কোনো কারণে বিমান দুটি সেখানেই আটকা পড়ে কিংবা ক্ষতিগ্রস্ত হয়। বিমান দুটিতে মার্কিন বাহিনীর অত্যন্ত সংবেদনশীল তথ্য ছিল বলে জানানো হয় প্রতিবেদনে। পাশাপাশি অত্যাধুনিক এই বিমানের প্রযুক্তি ইরানের হাতে পড়ুক, এটাও চায়নি মার্কিন প্রশাসন। এ কারণেই ক্ষতিগ্রস্ত বিমান দুটিকে পুরোপুরি ধ্বংস করা হয়। উদ্ধারকৃত পাইলট আর অভিযানে অংশ নেওয়া বিশেষ বাহিনীকে নিরাপদে সরিয়ে আনতে পরে অতিরিক্ত আরও 3টি বিমান পাঠায় ওয়াশিংটন। এদিকে পাল্টা দাবি এসেছে ইরানের পক্ষ থেকেও। দেশটির IRGC বাহিনী বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার হামলাতেই ভূপাতিত হয়েছিল C-130 ট্রান্সপোর্ট বিমান দুটি। এছাড়া আরও দুটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারও ভূপাতিতের দাবি তেহরানের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
বিসিবি নির্বাচনে অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটির করা প্রতিবেদন জমা পড়েছে এনএসসিতে। রোববার 5 সদস্যের তদন্ত কমিটি 1000 পৃষ্ঠার প্রতিবেদন ক্রীড়া পরিষদের চেয়ারম্যান বরাবর পেশ করে। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ করলেও কাউকে অভিযুক্ত না করার কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামান। এদিকে আইসিসিকে জানিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিসিবির বর্তমান কমিটির বৈধতা নিয়ে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিতে। রোববার বেলা 11:30টার কিছু সময় পর এনএসসিতে আসেন 5 সদস্যের তদন্ত কমিটি। 1000 খানেক পৃষ্ঠার এই প্রতিবেদনেই ঝুলছে বর্তমান বোর্ডের ভাগ্য। এনএসসি চেয়ারম্যান আমিনুল হক বরাবর তদন্ত প্রতিবেদন পেশ করে এই কমিটি। জেলা বিভাগের কাউন্সিলরশিপ নিয়ে অনিয়মের অভিযোগে মামলা এখনও রয়েছে বিচারাধীন, তাই তদন্ত কমিটি থেকে সরাসরি কাউকে অভিযুক্ত করতে পারেন না। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ করলেও এই কারণে কাউকেই অভিযুক্ত না করার কথা জানান সাবেক বিচারপতি ও তদন্ত কমিটির প্রধান AKM আসাদুজ্জামান। অ্যাকুজ করি নাই, চার্জ ফ্রেম করি নাই, আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল ট্রায়াল যেমন 342-র মাধ্যমে নিয়ে আসতে হয়, জানতে হয়, আমরা এই প্রসিডিউর যাইনি, কিন্তু ওইভাবে এটা আমাদের সিস্টেম ছিল না। আমরা ইনকোয়ারি করে দেখছি সিস্টেম মতনভাবে আইনভাবে যেভাবে আছে সেভাবে প্রসিডিউর মেনটেন করা হয়েছে কি হয়নি, এইটুকু সুপারিশ করেছে, যেটা হয়তো আছে। তদন্তের স্বার্থে সাবেক ক্রীড়া উপদেষ্টাকে ডাকা হলেও সাড়া দেননি আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ওনাকে সময় দিয়ে দেখা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। তবে ফেসবুক বার্তায় তিনি জানিয়েছেন নিয়ম বহির্ভূত কোনো তদন্তে তিনি সামিল হতে আগ্রহী নন। এদিকে বিসিবির শনিবারের সভা শেষে পদত্যাগ করেছেন 4 পরিচালক। সব মিলে বোর্ডের অল্প বয়সেই হাল ছেড়েছেন 7 পরিচালক। তাতে প্রশ্ন উঠছে আর কতদিন টিকে থাকবে আমিনুল ইসলাম বুলবুলের এই বোর্ড। নির্ধারিত 15 কার্যদিবসের মধ্যেই বিসিবি নির্বাচনে অনিয়মের তদন্তের প্রতিবেদন জমা পড়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিতে। সেই রিপোর্ট পর্যালোচনা করে এনএসসি থেকে পাঠানো হবে আইসিসির কাছে। আইসিসি যদি সেই প্রতিবেদনে বিসিবি নির্বাচনে অনিয়ম খুঁজে পায় তাহলে ভেঙে যাবে বর্তমান ক্রিকেট বোর্ড, আর তা যদি হয় তবে দ্রুতই শেষ হতে যাচ্ছে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি অধ্যায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।